আওয়ামী লীগ আগামী ৩টি নির্বাচন করতে পারবে না, বললেন বিএনপি নেতা হাবিব। এদিকে আমার কথা বলে কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দিন, বললেন আইন উপদেষ্টা। জানাবো ডক্টর ইউনূসকে কটূক্তির অভিযোগে তৃতীয় পক্ষের মামলা, আইন কি বলছে। আরো জানাবো হত্যাকারীদের বিচার ছাড়া কিভাবে সংস্কার করবেন উপদেষ্টাদের রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ আগামী ৩টি নির্বাচন করতে পারবে না, বললেন বিএনপি নেতা হাবিব। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ আগামী 3টি নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা গত 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি, সেহেতু আওয়ামী লীগকে আগামী 3টি নির্বাচন করতে দেওয়া হবে না। যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোসর, এই চক্রান্ত মেনে নেওয়া হবে না। তিনি আরো বলেন, এক শ্রেণীর সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে ছাত্র জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা ও অবদান নেই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদের আন্দোলন ছিল মাত্র 36 দিনের, কিন্তু বিএনপি আন্দোলন 17.5 বছরের। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুল এ সময় তিনি বলেন, শুধু শিবির ও ছাত্রদল নয়, সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনে বিএনপি অফিসিয়াল ছিল না, কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আওয়ামী লীগ, যুবলীগ ছাড়া সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনে একক কারো ক্রেডিট নেই। আমার কথা বলে কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দিন, বললেন আইন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটাকে করলে তাদের পুলিশে দিন। আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন, বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এ ধরনের কর্মকাণ্ড করছেন বা চেষ্টা করছেন তাদের পুলিশে দেওয়ার কথা বলে উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন, সেই সঙ্গে মামলা করবেন, আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সরকারের কোনো উপদেষ্টা অবৈধ কাজের প্রশ্রয় দেবে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এসব কাজ যারা করছেন বা চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না, আমাদের কারোর নাম ব্যবহার করবেন না। আমাদের নামে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায় কিংবা কোনো ধরনের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। এমন কোনো বিষয় জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই আইন উপদেষ্টা। ডক্টর ইউনূসকে কটূক্তির অভিযোগে তৃতীয় পক্ষের মামলা, আইন কি বলছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কটূক্তি করার ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি নালিশি মামলা করা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগে মোট 2টি মামলা করা হলো। আগে ক্ষমতাচ্যুত সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি করার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তার পক্ষ হয়ে মামলা করতে দেখা যেত। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্ষমতার পালাবদলের পর এখনো সেই প্রবণতা থামেনি। মানহানির মামলা নিয়ে অতীতেও নানা ধরনের সমালোচনা হয়েছে, কিন্তু তারপরও আদালত বছরের পর বছর প্রত্যেক সরকারের আমলে এই ধরনের মামলাগুলো গৃহীত করেছে। পেনাল কোডের ধারায় যেসব মানহানির মামলা হয় সেসবের ক্ষেত্রে প্রায়ই এমন অভিযোগ শোনা যায় যে এক পক্ষ অপর পক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে এগুলো করছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কটূক্তি ও তাকে হত্যার অভিযোগে পটুয়াখালীতে যে মামলা করা হয়েছে সেখানেও একই বিষয় শোনা যাচ্ছে। ডক্টর ইউনূসের মানহানি নিয়ে সর্বশেষ মামলাটি হয়েছে গত 26শে সেপ্টেম্বর পটুয়াখালীর কলাপাড়ার উপজেলায়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিস রায়ের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের 25 ধারা ও পেনাল কোডে 307, 499, 506 এর খ ধারায় অভিযোগটি দায়ের করা হয়। বিগত সরকারের আমলে অধ্যাপক ইউনূসের নামে যখন অর্থ আত্মসাৎ করার অভিযোগে মামলা চলছিল তখন তাকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হতো। চলতি বছরের 2রা মে তিনি একইভাবে হাজিরা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সে সময় মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য সম্বলিত একটি ভিডিও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। সেই পোস্টে মন্তব্য করেন আসামি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আদালত দায়ের করা অভিযোগে বলা হয়, আসামি সেই ভিডিওতে মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে মন্তব্য করে বলেছিলেন, আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল, কিন্তু তার ওই মন্তব্যের কারণে বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বাদী দাবি করেছেন যে ফেসবুকে ওই মন্তব্যের পর আসামি এলাকায় বসে মোহাম্মদ ইউনূসকে সুদখোর, ইহুদি, পশ্চিমাদের দালাল বলে মানহানিকর মন্তব্য প্রকাশ করেছে এবং সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একাকী পেলে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছেন। অভিযুক্ত মাসুম বিল্লাহর নামে মামলা দায়ের করার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন,
বাদী হাসান মাহমুদ আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। গ্রামের স্কুলে নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমাকে ঘায়েল করতে এমন কাল্পনিক ইস্যুতে মামলা দায়ের করেছে। মাসুম বিল্লাহর বিরুদ্ধে বিতর্কিত সিকিউরিটি অ্যাক্ট এও অভিযোগ দায়ের করা হয়েছে। এই আইনের অপব্যবহার নিয়ে বছরের পর বছর আলোচনা চলছে। যে কারো অভিযোগের ভিত্তিতে আদালতে এইভাবে মানহানির মামলা গ্রহণ করার সংস্কৃতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন আইনজীবী সারা হোসেন। তিনি মনে করেন অভিযোগ দুইটি কারণের কথা বলছেন, মানহানি ও হত্যা হুমকি। শুধুমাত্র মানহানির ব্যাপারে হলে কোনোভাবেই এটিকে তদন্তের জন্য পাঠানো উচিত ছিল না, কারণ পেনাল কোডের ধারা অনুযায়ী কেউ যদি কারো খ্যাতি নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে কোনো শব্দ বা চিহ্ন বা প্রতীকের সাহায্যে নিন্দা প্রকাশ করে তাহলে ওই ব্যক্তির মানহানি হয়েছে মর্মে গণ্য হবে। মৃত ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট হয় এমন কোনো বক্তব্য দিলেও মানহানির মামলা হতে পারে। এই বিষয়ে সারা হোসেন বলেন, তৃতীয় পক্ষ যখন এরকম মানহানির মামলা করে সেটি একেবারে গ্রহণযোগ্য না, কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য। যদি তার মানহানির অভিযোগ উঠানো হচ্ছে উনি নিজে যদি অসুস্থ হন বা তার পক্ষে কোনো কারণে এটা করা সম্ভব না, তখন তৃতীয় পক্ষ এটা করতে পারে। তিনি এও যোগ করেন, এই মামলার ক্ষেত্রে আদালত ওই দুটি বিষয় তদন্তের জন্য পাঠিয়েছে কিনা সেটা দেখার বিষয়। হত্যার হুমকির অভিযোগে পাঠালে ঠিক আছে। আইনজীবী সারা হোসেন বলেছেন, মানহানির বিষয়ে আইনটাও পরিষ্কার। তার মতে বিভিন্ন সরকারের আমলে এই আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরও আদালতগুলো যে এতদিন ধরে এই মামলাগুলো নিয়ে আসছে এটাই সবার মনে পড়ে একটা প্রশ্ন জাগিয়ে দিয়েছে। আইনে বলা আছে যারা পাবলিক ফিগার তাদেরকে কিছু সমালোচনা নিতেই হবে, এত সহজে সবকিছু মানহানি বলা যাবে না। এ বিষয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক রাশেদা রওনক খানের সাথেও। তিনি মনে করেন আদালত এই মামলাগুলো নিচ্ছে কারণ 53 বছর ধরে রাষ্ট্রের নিয়ম এভাবে চলে আসছে। এখন হয়তো আদালতের চেহারা, চেয়ারের পদগুলোর পরিবর্তন হয়েছে কিন্তু কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। ক্ষমতাকে প্রশ্ন করার সংস্কৃতি গড়ে ওঠেনি। এদিকে পটুয়াখালীর ঘটনার আগে গত 24শে সেপ্টেম্বর ধর্মীয় অবমাননা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এ তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের আদালতে সাইবার নিরাপত্তা আইনে নালিশি মামলা হয়েছে। ওই মামলার বিষয়ে আলাপ হয় আইনজীবী সারা হোসেনের সাথে। তিনি বলেন, চট্টগ্রামের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা ও কটূক্তি যদি দুটো পয়েন্টে যদি তদন্তে পাঠায় তাহলে সেটাও ঠিক না। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অপরাধে যদি পেনাল কোর্টে মামলা করতে চাইতো তাহলে যে কেউ এরকম মামলা করতে পারতো না, অভিযোগ তুলতে পারতো। কারণ পেনাল কোর্টে অভিযোগ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খোঁজ খবর করে ঘটনার সত্যতা দেখা যায়। মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পরে মামলা করা যাবে। সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটা রক্ষা কবচ থাকা দরকার বলে মনে করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে দুটো নালিশি মামলা হওয়ায় হতাশা হয়েছে অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন যে বিগত সরকারের সময় মানুষ যেমন সরকারের সমালোচনা করার সাহস পেত না, পরপর এই দুই মামলাও সেই একই বিষয়ে ইঙ্গিত করছে যে সমালোচনা করা যাবে না। তবে এখানে দুই সরকারের মাঝে কিছুটা পার্থক্য আছে বলে মনে করেন আইনজীবী সারা হোসেন। আগে হলে অভিযোগ জমা পড়ার সাথে সাথে গ্রেপ্তারের ব্যবস্থা করা হতো, হয়তো পুলিশ অনেক সময় তদন্ত করতো না, আগেও গ্রেপ্তার করে ফেলতো। এখানে এটা ভালো দিক যে তদন্তে পাঠিয়েছে। যদিও রাজনীতি বিশ্লেষক রাশেদা রওনক খান মনে করেন যে ক্ষমতা বা ক্ষমতায় থাকা ব্যক্তি সম্পর্কে মানুষের ধারণা যতদিন না পাল্টাবে ততদিন পর্যন্ত কোনো কিছুতে পরিবর্তন আসবে না, তার সে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন। হত্যাকারীদের বিচার ছাড়া কিভাবে সংস্কার করবেন উপদেষ্টাদের রিজভী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার করা ছাড়া কিভাবে আপনারা সংস্কার করবেন। প্রশাসন বিচার বিভাগ সংস্কারের প্রস্তাব করেছেন আপনারা, শেখ হাসিনা দোসররা থাকা অবস্থায় তা কিভাবে সংস্কার করবেন। রিজভী বলেন, বিচার বিভাগ, পুলিশের, প্রশাসনের শেখ হাসিনা দোসররা রয়েছে, তারাই তো লাশের পাহাড় গড়েছে, তারা এখনো আছে, তারা কি সংস্কার করবে? তারা তো প্রতি পদে পদে বাধা দেবে, তারা তো সুবিধাভোগী, তারা শেখ হাসিনার আস্থাভাজন, শেখ হাসিনা তাদের লালন পালন করেছে। রুহুল কবির রিজভী বলেন, মাফিয়া, সন্ত্রাসী, টাকা পাচার এমন কিছু নেই যে শেখ হাসিনা করেনি, এখন সময় এসেছে সব সংস্কার করার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো এখানে তো নির্বাচন হয়নি, শেখ হাসিনার আমলে তো কোনো নির্বাচনই হয়নি, স্থানীয় নেতা বা সংসদ সদস্যকে মোটা অঙ্কের টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছেন, এরা থাকলে দেশে তো সংস্কার হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলি, অবিলম্বে এদের বাতিল করুন, তা না হলে সংস্কারের কাজ এগিয়ে যেতে পারবে না। শেখ হাসিনা দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র জনতার রক্ত বৃথা হয়ে যাবে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশ্যে বিএনপির মুখপাত্র বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের কাছে কেন আমাদের মাথা নত করতে হবে? ভারতের বিরুদ্ধে কথা বলে দেশে যারা আওয়ামী লীগের দোসর আছে তারা ক্ষুব্ধ হয়। এত মানুষ হত্যা করলো শেখ হাসিনার পুলিশ বাহিনী, সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত যদি আমার দেশের অন্যায়কারীকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাহলে কি আমার অধিকার নেই দিল্লির বিরুদ্ধে কথা বলার? দশকের পর দশক ধরে তারা বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিদের উপর গুলি চালিয়েছে। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।